আজ বেনারসকে বিদায় জানিয়ে আমরা চললাম প্রয়াগরাজের দিকে। ১.৫ দিনের বেনারস সফর সেরে আজকে আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যার পূর্ব নাম এলাহাবাদ। বেলা 12:30 থেকে 12:45 নাগাদ আমরা বেনারসের হোটেল ছেড়ে বেরিয়ে এলাম। প্রয়াগরাজ যাবার জন্য আমরা ছোট গাড়ি ভাড়া করেছিলাম। হোটেলের একজনের মাধ্যমে গাড়িটা ঠিক করেছিলাম, তাই আমাদের ভাড়া পড়েছিল ৩,৫০০ টাকা। আপনারা যদি ডাইরেক্ট গাড়ির সাথে কন্ট্যাক্ট করেন তাহলে ৩,০০০ টাকার মধ্যে আপনাদেরকে প্রয়াগরাজ পৌঁছে দেবে। বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। রাস্তা খুবই ভালো। আমাদের প্রয়াগরাজ যেতে সময় লেগেছিল ২.৫ ঘন্টা মতো। আমাদের পরিকল্পনা ছিল আজকে ত্রিবেণী সঙ্গমে আমরা স্নান করব প্রয়াগরাজে গিয়ে, এবং স্টেশনের পাশে কোনো একটা হোটেল কয়েক ঘন্টার জন্য ভাড়া নেব, আর রাতে প্রয়াগরাজ স্টেশন থেকে 11:10-এ আমাদের ট্রেন আছে মথুরার উদ্দেশ্যে। তাই ত্রিবেণী সঙ্গমে স্নান করা ছাড়া আমাদের অন্য আর কোনো দেখার প্রোগ্রাম আমরা করিনি। রাস্তা খুব ভালো থাকায় জার্নিটা আমাদের একদমই ফিল হয়নি। চারিদিক দেখতে দেখতে আমরা প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের কাছে চলে এসেছি। দেখুন, কুম্ভের জন্য সমস্ত টেন্ট বসে গেছে। এই কুম্ভ মেলাটা প্রতি বছর হয়, এই মাঘ পূর্ণিমাতে এই কুম্ভ মেলাটা হয়ে থাকে, তাই এখানে অনেক আয়োজন করা হয়েছে। দেখুন কত বাস আর গাড়ি এসছে, আর কত লোক এখানে এসছে এই সময় স্নান করতে। এই ডিসেম্বর মাসটা পুরোটাই খুব পিক সিজন। প্রয়াগে আসার বেস্ট টাইম হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। বাকি সময়টা কিন্তু খুবই গরম থাকে এখানে। সামনে ওটা হচ্ছে আকবরের কিলা। আমাদের গাড়িটা এখানেই একটা জায়গায় আমরা দাঁড় করালাম। এই গাড়ি থেকে নেমে দেখুন সামনেই হচ্ছে সঙ্গম, আর এই যে বক্স করা জায়গাগুলো দেখছেন এগুলো হচ্ছে মহিলাদের ড্রেস চেঞ্জিংয়ের জায়গা। যেহেতু কুম্ভ মেলা হবে কয়েকদিন পরেই, তাই সমস্ত ব্যবস্থা এখানে খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে। দেখুন কত লোকের ভিড়, সারি দিয়ে সব নৌকো দাঁড় করানো আছে। চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে। আমরা একটা নৌকা ভাড়া করার জন্য এদিক ওদিক খুঁজতে লাগলাম, কিন্তু সেপারেটলি কেউ নৌকা ভাড়ার জন্য এগিয়ে এলো না। সেই একজন থাকে, তার মাধ্যমেই ওখানে নৌকা করতে হচ্ছে সবাইকে। যেহেতু এখন পিক সিজন, আপনি কম দামে এখানে কোনো নৌকা পাবেন না, তাই দরদাম করার কোনো স্কোপই এই সময় থাকে না। অগত্যা সঙ্গমে গিয়ে স্নান করার জন্য একটা নৌকা ভাড়া করলাম ৩,০০০ টাকার বিনিময়ে। আমরা নৌকায় বসে পড়লাম সঙ্গমে যাওয়ার জন্য। প্রয়াগরাজে আমরা যাব ত্রিবেণী সঙ্গমের কাছে। ত্রিবেণী সঙ্গম বলার কারণ হলো এখানে 3টে নদী একসঙ্গে এক জায়গায় মিলিত হয়েছে। এই জায়গাটা হচ্ছে হিন্দুদের একটা মহান তীর্থক্ষেত্র। সঙ্গমে নৌকার ওপর একটা স্টেজ করা থাকে, ওখান থেকে গিয়ে স্নান করতে হয়। ওই প্ল্যাটফর্ম ইউজ করার চার্জ করেছিল 30 টাকা পার হেড। এই ত্রিবেণী সঙ্গমে এই 3টি নদী হলো গঙ্গা, যমুনা এবং সরস্বতী। গঙ্গা ও যমুনা নদী আপনি দেখতে পাবেন, কিন্তু সরস্বতী নদী হলো অন্তঃসলীলা নদী, মানে এই দুটো নদীর নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। কিন্তু অনেকেই বলেন সরস্বতী নদী আসলে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাও এই জায়গাকে কেন ত্রিবেণী সঙ্গম বলা হয়, আর সরস্বতী নদী বা কেন বিলুপ্ত হয়ে গেল তার ব্যাখ্যা শ্রীমদ্ভাগবত গীতাতে বলা আছে। গঙ্গা ও যমুনার পর গুরুত্বপূর্ণ একটা নদী হলো সরস্বতী নদী। সরস্বতী নদীর উল্লেখ বেদ, মহাভারত, রামায়ণ অনেক জায়গাতেই উল্লেখ আছে। সরস্বতী নদী আগে স্বর্ণভূমির ওপর দিয়ে প্রবাহিত হতো, যার নাম এখন সৌরাষ্ট্র। তখন এখানে সরস্বতী নদীর পুজো করা হতো, কিন্তু পরবর্তীকালে এখানকার লোকজন সরস্বতী পুজোর বন্ধ করে দিয়েছিল এবং তারা অন্য পুজোয় মন দিয়েছিল। যার ফলে তখন সরস্বতী ব্রহ্মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রয়াগরাজে চলে আসেন।
যার ফলে ওই জায়গাটা এখন মরুভূমি হয়ে গিয়েছে, যাকে আমরা এখন রাজস্থান বলি। ওই জায়গাটাই এখন পুরো মরুভূমি। পরবর্তীকালে ভীষণ ভূমিকম্পের ফলে স্থলভাগ যখন ওপরে উঠে আসে, তখন সরস্বতী নদীর অর্ধেক যমুনার সাথে মিশে যায় এবং যমুনার সাথে একসঙ্গেই প্রবাহিত হয়। তাই এই মিলনস্থলকে ত্রিবেণী সঙ্গম বলা হয়। এই প্রয়াগরাজের সাথে কিন্তু অনেক পৌরাণিক কথা জড়িয়ে আছে। রামায়ণে বলা হয়েছে ভগবান রাম এখানে এসে স্নান করেছিলেন আর চিত্রকূট পর্বতের উদ্দেশ্যে এখান থেকেই রওনা হয়েছিলেন এবং ভরদ্বাজ মুনি ওনাকে রাস্তা বলে দিয়েছিলেন এখান থেকে। এবং পরবর্তীকালে সীতা দশরথের পিণ্ডদানও এখানটায় করেছিলেন এই সঙ্গমে। বলা হয় ব্রহ্মদেব সর্বপ্রথম প্রয়াগরাজ আসেন এবং এখানে একটা বলি দেন এবং পৃথিবী নির্মাণের কাজ এই প্রয়াগরাজ থেকেই শুরু হয়। সেদিক থেকে এই জায়গার মাহাত্ম্য অনেক বেশি। আরও বলা হয় সমুদ্র মন্থনের পর যে অমৃত কলস আবির্ভূত হয়েছিল, তখন গরুর তা নিয়ে যখন আকাশপথে উড়ে যাচ্ছিলেন, তখন বিভিন্ন জায়গায় অমৃতের কিছু ফোঁটা পড়েছিল। তার মধ্যে প্রয়াগরাজ হলো চতুর্থতম স্থান যেখানে অমৃতের ফোঁটা পড়েছে। তাই এই জায়গা হলো পূর্ণ কুম্ভ তীর্থক্ষেত্র। আবার মহাভারত অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পরে পাণ্ডবেরা এই সঙ্গমেই মাঘ মাসের তিথিতে স্নান করে নিজেদের পাপ ধুয়ে স্বর্গের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই ত্রিবেণী সঙ্গমের পাশেই প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর প্রতি 6 বছর অন্তর হয় অর্ধকুম্ভ। প্রত্যেক বছর এখানে মাঘ মেলা অনুষ্ঠিত হয়। প্রয়াগরাজকে হিন্দুদের সবচেয়ে বড় ধার্মিক স্থান বলা হয়। এখানে গঙ্গার জলের স্রোত খুব বেশি আর যমুনা এখানে শান্ত। গঙ্গা নদীর জল হচ্ছে ঘোলাটে আর যমুনার জল হচ্ছে সবুজ। একমাত্র দিনের বেলা সূর্যের আলোতে এলেই আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন, কিন্তু একটু বেলা হয়ে গেলে এটা আপনি বুঝতে পারবেন না। আমরা এখন চলে এসেছি সঙ্গমে। এই যে দেখছেন নৌকার ওপর পতাকা লাগানো আছে, এটাই হলো স্নান করার প্ল্যাটফর্ম। এই যে প্ল্যাটফর্মের মতো জায়গা করা আছে যেখানে এই পতাকাগুলো লাগানো, এখানে গিয়ে আপনাকে স্নান করতে হবে। এখানে স্নান করার চার্জ হচ্ছে 30 টাকা পার পার্সন। বিকেল 5টার পর এই সময় কিন্তু এখানে আর স্নান করা যায় না, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়। এই যে দেখছেন নৌকাগুলোর মাঝে ওই যে জায়গাটা বাঁশের সাথে দড়ি লাগানো আছে, এই জায়গাটাই হলো 3টে নদীর মিলনস্থল মানে সঙ্গম। এখানেই সবাই স্নান করে পাপস্খলন করে পুণ্য অর্জন করে। আর এখানেই পুরোহিত মশাই বসে আছেন পুজোর সামগ্রী নিয়ে। অনেকেই এনার কাছে এসে পুজো করেন সঙ্গমে, আর নারকেল সমস্ত ভাসিয়ে দেন জলে, আর দুধও ঢালা হয় এখানে। যদিও এর ফলে জায়গাটা খুব একটু অপরিষ্কার হয়ে যায়, কিন্তু তবু এটাই হচ্ছে স্নান করার জায়গা। আবার দেখুন এর পাশেই নৌকায় চা বিস্কুটের ফ্লোটিং দোকান। স্নান করে উঠে এখানে আপনি মন চাইলে চা খেতে পারবেন। আমরা শুধু স্নানই করেছি, এই সময় জলের গভীরতা এখানে অনেকটাই কম, মানে হেঁটে হেঁটে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। জল এখানে প্রচণ্ড ঠান্ডা, নামার সাথে সাথে গায়ে কাটা দিয়ে উঠবে, কিন্তু ডুব দিয়ে ওঠার পর কোনো ঠান্ডাই কিন্তু আপনার লাগবে না। পুরো শরীর যেন চনমনে হয়ে গিয়েছিল, একটা আলাদা স্ফূর্তি অনুভব করেছিলাম শরীরে। এই দিকটা যমুনা আর ওই দিকটা হচ্ছে গঙ্গা, মাঝখানে এটা হলো সঙ্গম। কিন্তু দুটো নদীর পার্থক্য এখন বোঝা যাবে না, কারণ সূর্য ডুবে গেছে। দিনের বেলা এলে ওই পার্থক্যটা বোঝা যায়। আর এখন প্রায় 5টা বেজে গেছে। এবার সঙ্গম ছেড়ে আমরা চললাম পাড়ের উদ্দেশ্যে। চারিদিকে শুধু নৌকার সারি। দেখুন এই শীতকালে সমস্ত সাইবেরিয়ান পাখি আকাশ পুরো ভরিয়ে দিয়েছে। আমরা পাড়ের কাছে প্রায় চলে এসেছি, আকবরের টিলাটা দেখা যাচ্ছে দেখুন। এবং আমাদের পূর্ণ স্নান এবার সম্পূর্ণ হয়ে গেল। এবার আমরা রওনা দিলাম স্টেশনের কাছে হোটেল খুঁজতে।
খুঁজতে খুঁজতে কয়েক ঘন্টার জন্য একটা ভালো হোটেল পেয়ে গেলাম। এই যে এটা হলো প্রয়াগরাজ স্টেশনের 2 নাম্বার গেট। আমরা ওই দিক থেকে এসেছি। স্টেশনের ঠিক উল্টো দিকেই এইটা হলো আমাদের হোটেল, নাম শ্রী গোলাম মেনশন। বাঁদিকে এটা রিসেপশন। অনেকটা জায়গার ওপর হোটেলটা। 3 ঘন্টার জন্য আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা। হোটেলটা নতুন হয়েছে মনে হলো। আপনাদের একটু হোটেলটা ঘুরিয়ে দেখাই। এটা হলো রিসেপশন এরিয়া। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব আমরা রুমের দিকে। সুন্দর একটা গণেশের ছবি লাগানো আছে। একটু উঠেই ডান দিকে চোখে পড়লো রাজারাজরাদের ছবি। এটা হলো করিডোর, আর করিডোর দিয়ে হেঁটে একটু এগিয়ে গেলেই এই রুমটা হলো আমাদের। 2টো রুম একসাথে সুন্দরভাবে খুব সাজানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি আমাদের মতো এরকম ঝটিকা সফর করেন তাহলে এই হোটেলটা বুক করতে পারেন, বা যদি মনে হয় এখানে থেকে আপনারা বিভিন্ন সাইট সিন করবেন তাহলেও এই হোটেলটা বুক করতে পারেন। এই হোটেলের পাশেই অনেক খাবার দোকান আছে। আমরা হোটেলের পাশে এই হোটেলটা থেকেই খাবার কিনেছিলাম। দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের কোয়ালিটিও ভালো ছিল। রাতে 10টার সময় আমরা চলে এলাম প্রয়াগরাজ স্টেশনে। পরের গন্তব্য আমাদের মথুরা বৃন্দাবন। প্রয়াগরাজ স্টেশনটা বেশ সুন্দর লাগলো। স্টেশনে রেলের রিটায়ারিং রুম, ডরমেটরি সব আছে, কিন্তু বুকিং টাইম হচ্ছে রাত 8টা থেকে। প্রয়াগরাজ স্টেশনটা রাতের আলোয় খুবই সুন্দর লাগছিল। এই যে আমাদের ট্রেন প্রয়াগরাজ বিকানির এক্সপ্রেস, টাইম রাত 11:10। এতে কাল সকাল 7টায় আমাদের মথুরা নামার টাইমিং। তো আমাদের প্রয়াগরাজ সফর এখানেই শেষ হলো। মথুরা বৃন্দাবনের পর্ব নিয়ে আসছি পরবর্তী পর্যায়ে।